সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে সবাই বাসায় আছো, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, লেসন 4 ওয়াটার ট্রিটমেন্ট। আজকে আমাদের 11 নম্বর লেকচার। আজকে আমাদের টপিক হচ্ছে কনসেপ্ট অফ হার্ড অ্যান্ড সফট ওয়াটার, হার্ডনেস অফ ওয়াটার। তাহলে আমাদের ওয়াটার অর্থাৎ পানি, পানি একটি তরল পদার্থ যা আমাদের সকলের কাছে পরিচিত। আমাদের জীবনে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। সাধারণ তাপমাত্রায় পানি তরল হলেও অত্যন্ত শীতল অবস্থায় কঠিন বরফে পরিণত হয়, আবার উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় বাষ্পে পরিণত হয়। জীবজগতের সকল উদ্ভিদ ও প্রাণীর দেহ গঠনের জন্য পানি একটি অপরিহার্য উপাদান। আমরা পানি ছাড়া বেঁচে থাকতে পারি না, তাই পানির অপর নাম জীবন। পানির ইতিহাস। পূর্বে পানিকে একটি মৌলিক পদার্থ মনে করা হতো। 1781 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী ক্যাভেন্ডিশ হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে অগ্নিস্ফুলিঙ্গের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে পানি উৎপন্ন করেন এবং প্রমাণ করেন যে পানি একটি যৌগিক পদার্থ। 1783 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ল্যাভোসিয়ে একটি লোহিত তপ্ত বন্দুকের নলের মধ্য দিয়ে জলীয় বাষ্প চালনা করে ম্যাগনেটিক অক্সাইড অফ আয়রন ও হাইড্রোজেন গ্যাস পান। এরূপে প্রমাণ করেন যে পানি হাইড্রোজেন ও অক্সিজেন সংযোগে গঠিত একটি দ্বিমৌল যৌগ। তাহলে আমরা পানির আণবিক গঠন দেখতে পাচ্ছি। পানির হাইড্রোজেন বন্ধন। পানি সময় প্রাথমিক উৎস বৃষ্টিপাত, নদী, খালবিল ও ভূগর্ভস্থ জলাধার। উৎস অংশে পানি 4 প্রকার: বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি ও ঝর্ণার পানি। তাহলে আমরা পানির উৎস সমূহ দেখতে পাচ্ছি। বৃষ্টির পানি, বৃষ্টি, নদী, ঝর্ণা, সমুদ্র। এখন আমরা আলোচনা করব ক্ষর পানি। যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, কিন্তু যথেষ্ট পরিমাণে সাবান খরচের পর ফেনা উৎপন্ন করে, তাকে ক্ষর পানি বলে। নদীর পানি, সমুদ্রের পানি, ঝর্ণার পানি ও গভীর নলকূপের পানি, এগুলো হচ্ছে ক্ষর পানি। মৃদু পানি। যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে থাকে মৃদু পানি বলে, যেমন বৃষ্টি পানি ও পাতিত পানি। ক্ষর পানি এবং মৃদু পানির মধ্যে পার্থক্য। তাহলে ক্ষর পানি অল্প সাবানে সহজে ফেনা হয় না, আর মৃদু পানি অল্প সাবানে সহজে ফেনা হয়। ক্ষর পানি, এই পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদির হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকে। আর মৃদু পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদির হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকে না। ক্ষর পানি, এই পানি ফোটালে তলানি পড়ে। মৃদু পানি, এই পানি ফোটালে তলাই পড়ে না। ক্ষর পানি ফুটন্ত পানির রং এর পরিবর্তন হয়, আর মৃদু পানি ফুটন্ত পানির রঙের পরিবর্তন হয় না। ক্ষর পানি যৌথ কাজে সাবান অপচয় হয়, মৃদু পানি যৌথ কাজে সাবান অপচয় হয় না। ক্ষর পানি এবং মৃদু পানির একটা পরীক্ষা দেখতে পাচ্ছি। হার্ড ওয়াটার বা ক্ষর পানিতে কি পানির রং পরিবর্তন হয় এবং সহজে ফেনা উৎপন্ন হয় না, আর মৃদু পানিতে সহজে ফেনা উৎপন্ন হয়। পানির ক্ষরতা। যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে, তাকে ক্ষর পানি বলে। ক্ষর পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না। ঝর্ণার পানি, নদীর পানি, সমুদ্রের পানি ইত্যাদি ক্ষর পানি। ক্ষর পানিতে খাদ্যদ্রব্য সহজে রান্না করা যায় না। যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে না, তাকে মৃদু পানি বলে। মৃদু পানিতে সাবানে সহজে ফেনা উৎপন্ন করে, যেমন বৃষ্টির পানি, পাতিত পানি ইত্যাদি। পানির ক্ষরতা। পানির ক্ষরতা 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা, পার্মানেন্ট হার্ডনেস।
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ক্লোরাইড বা সালফেট লবণ পানিতে দ্রবীভূত থাকবে পানিতে যে ক্ষারতা হয় তাকে স্থায়ী ক্ষারতা বলে। স্থায়ী ক্ষারতা সাধারণত সহজ পদ্ধতি যেমন পানির স্ফুটন দ্বারা দূর করা যায় না। পানির বিশুদ্ধতার অন্যতম মানদণ্ড হলো পানির ক্ষারতা। অতিরিক্ত ক্ষার পানি বিশুদ্ধ হয় না এবং তা পানযোগ্য থাকে না। পানির ক্ষারতা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নের মিলিগ্রাম পার লিটার বা ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন এককে প্রকাশ করা হয়। পানিতে ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ 150 ppm এবং 150 মিলিগ্রাম পার লিটারের ঊর্ধ্বে হলে এই পানি খারো পানি পর্যায়ে পড়ে। খারো পানি স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করে না। বিশুদ্ধ পানযোগ্য পানিতে মোট দ্রবীভূত লবণের পরিমাণ 500 ppm এর কম থাকে এবং pH এর মান 6 থেকে 9 পরিসরে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO কর্তৃক পানযোগ্য পানির ক্ষারতা নির্ধারিত মান হলো 500 ppm বা 500 মিলিগ্রাম পার লিটার এবং বাংলাদেশ কর্তৃক নির্ধারিত মান 250 ppm বা 250 মিলিগ্রাম পার লিটার। অস্থায়ী ক্ষারতা প্রাকৃতিক পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফেরাস আয়রনের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে তাকে অস্থায়ী ক্ষারতা বলে। অস্থায়ী ক্ষারতার সহজ পদ্ধতি যেমন পানির স্ফুটন দ্বারা দ্রবীভূত করা যায়। তাহলে আমরা কিছু নিরাপদ পানির উৎস দেখি। তাহলে ঝর্ণার পানি, সবুজ চিহ্নিত নলকূপের পানি, বৃষ্টির পানি এবং নিরাপদ বোতলের পানি, এগুলো হচ্ছে আমাদের নিরাপদ পানির উৎস। তাহলে সবুজ রঙের টিউবওয়েল পানি রান্না ও খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করা যাবে এবং লাল চিহ্নিত টিউবওয়েলের পানি রান্না ও খাওয়া ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে। তাহলে লাল চিহ্নিত টিউবওয়েল হচ্ছে আর্সেনিকযুক্ত টিউবওয়েল। তাহলে আমরা কিছু দূষিত পানি উৎস দেখি। দূষিত পানি তাহলে আমরা এখন পানি দূষণের কারণ জানবো। কলকারখানা হতে নির্গত রাসায়নিক পদার্থের কারণে পানি দূষিত হয়। পানিতে বাসন কোষণ মাজার কারণে পানি দূষিত হয়। গরু মহিষ গোসল করার কারণে পানি দূষিত হয়। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হয়ে থাকে। পানিতে কাপড় চোপড় ধৌত করার কারণে পানি দূষিত হয়। কলকারখানা ময়লা পানিতে পড়লে পানিও দূষিত হয়ে থাকে। তাহলে রাসায়নিক সার প্রয়োগের কারণে পানি দূষিত হয়। ধন্যবাদ সবাইকে। সবাই বাসায় থাকবে। এই মহামারী করোনাকালীন সময়ে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না, আর যদি বের হতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।